মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন এরকম একটি আসন থেকে আমাকে নির্বাচিত করে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমার আসনের সর্বস্তরের মানুষকে এজন্য আমি অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আজকে আমাকে এখানে হাজির করে দিয়েছেন। আমি ৭১ বিধিতে একটি নোটিশ দিয়েছিলাম, ৩টি উপজেলা নিয়ে আমার এ আসন গঠিত, ফকিরহাট, মোল্লাহাট এবং চিতলমারী। এখানে সুপেয় পানির এত বেশি অভাব, যেটা মাননীয় এসজিআরডি মন্ত্রী আমি তার দৃষ্টি আকর্ষণ করেছি। পাশেই মধুমতি নদী, যেখান থেকে সুপেয় পানি আমার 2টা উপজেলার উপর দিয়ে খুলনায় গিয়েছে। সেখান থেকে যদি সেই পানির লাইনটি এক্সটেনশন করা যায় তাহলে। মাননীয় সদস্য মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম 12। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আমার উত্থাপিত বিষয় চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা সদর একটি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা প্রসঙ্গে। মাননীয় স্পিকার, কারিগরি শিক্ষা হলো হাতে কলমে বাস্তবমুখী কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে, যা শিক্ষার্থীকে শিল্প, বাণিজ্য, কৃষি ও প্রযুক্তি বিভিন্ন শাখায় কর্মসংস্থানের জন্য দক্ষ করে তোলে, সরাসরি চাকরির সুযোগ তৈরি করে। এই জন্য দেশের বাস্তব প্রেক্ষাপটে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া সময়ের দাবি বলে আমি মনে করি। আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম জেলার পটিয়ার সাবেক মহকুমায় একটি বৃহৎ জনপদ। এমন অবস্থায় পটিয়া উপজেলার দক্ষ মানব সম্পদ তৈরি করার জন্য একটি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করার জনগণের দীর্ঘদিনের দাবি। অতএব জরুরি জন গুরুত্ব সম্পন্ন বিষয় চট্টগ্রাম জেলায় পটিয়া উপজেলা সদরে একটি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর সদয় মনোযোগ আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, কিশোরগঞ্জ 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার জরুরি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে আমাদের যাতায়াত ব্যবস্থার, ঢাকা থেকে কিশোরগঞ্জ, ঢাকা থেকে পাকুন্দিয়া, কটিয়াদি যাতায়াত ব্যবস্থার, সেই রাজেন্দ্রপুর থেকে আমাদের পাকুন্দিয়া, কটিয়াদি এবং কিশোরগঞ্জ, এই এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কিশোরগঞ্জ জেলার এবং নেত্রকোনা এবং ময়মনসিংহের একটা অংশের মানুষ এই এলাকা দিয়ে যাতায়াত করে এবং এই কটিয়াদি, পাকুন্দিয়া কৃষি নির্ভর এলাকা এবং এখানে প্রচুর সবজি উৎপাদিত হয়। এই পরিবহনের জন্য এই রাজেন্দ্রপুর থেকে কটিয়াদি পর্যন্ত রাস্তা এত সরু এবং এত আঁকাবাঁকা যে সেখানে ড্রাইভার আছে, মানে স্পিকার, গাড়ি চালাতে পারে না। আমরা ঢাকা শহরের খুব কাছাকাছি থাকা সত্ত্বেও যে কিশোরগঞ্জের সীমানা হলো গাজীপুরের সাথে, এই গাজীপুর পার হয়ে আমাদের কিশোরগঞ্জ ঢাকা আসতে আমাদের 5 ঘন্টা 6 ঘন্টা সময় লেগে যায়। আমার সেই এলাকার মানুষের জন্য, যে যারা এখানে ঢাকায় চাকরি করে, যারা ঢাকায় ব্যবসা করে, রাস্তাটা যদি প্রশস্ত করা হয়, 4 লেন করে দেওয়া হয়, তাহলে এই কিশোরগঞ্জ থেকে আমাদের চাকরিজীবীরা তারা সহজেই ঢাকায় চাকরি করে তারা আবার দিনে দিনে বাসায় ফিরতে পারবে, ব্যবসা করে ফিরতে পারবে, বিভিন্ন পণ্য তারা পরিবহন করে ব্যবসার কাজ করে তার দ্রুত তাদের নিজ বাড়িতে যেতে পারবে। আমার সেই রাস্তাটিকে অতি দ্রুত 4 লেন বিশিষ্ট করার জন্য এবং প্রশস্ত করার জন্য আমি মাননীয় সড়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার
মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আজকের উত্থাপনীয় বিষয় হচ্ছে ঝিনাইগাতী উপজেলার মহারশী নদীর দুই ধারে বাঁধ নির্মাণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, মহারশী নদী ঝিনাইগাতীবাসীর দীর্ঘদিনের সমস্যা। যখন ওই বন্যা ও পাহাড়িয়া ঢল আসে তখন এই নদী আগ্রাসী হয়ে ওঠে। নদীর এই দুই পারের ফসলি জমি, ঘরবাড়ি, অফিস আদালত, রাস্তাঘাট, এমনকি ঝিনাইগাতী বাজার পানির নিচে তলিয়ে যায়। সাধারণ মানুষের জীবন জীবিকা দুর্বিষহ হয়ে পড়ে। তাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই নদীর দুই ধারের বাঁধ নির্মাণ করা খুবই প্রয়োজন। যেহেতু বন্যা সন্নিকটে, আপাতত যে জায়গাগুলি বাঁধ ভেঙে গেছে সেই জায়গাগুলি জরুরি ভিত্তিতে বন্যার পূর্বের বাঁধ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনার মাধ্যমে আমি আজকের এই বিষয়টি উত্থাপন করলাম। আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী 1। ধন্যবাদ মাননীয় স্পিকার। অপরাধ বন্ধ এবং অপরাধীদের গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান বৃদ্ধি করা প্রসঙ্গে মাননীয় স্পিকার, বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে অপরাধ সংগঠিত হচ্ছে এবং অপরাধীরা সেখানে লুকিয়ে থাকে। যদি প্রতিদিন থানা থেকে পুলিশ যে অভিযান বের করে সক্রিয়ভাবে তাদেরকে সেই সব জায়গায় পাঠানো হয় তাহলে অপরাধীও ধরা পড়ে, অপরাধও বন্ধ হয়ে যায়। কিন্তু দেখা যায় যে যারা অভিযানে যায় পুলিশের মধ্যে কিছু ভালো লোকও আছে, আবার এমনও আছে দেখা যায় যে ওখানে গিয়ে মোবাইল টিপে অথবা তাদের সাথে খাই খাতির করে যারা অপরাধ করেছে। সেই জন্য সক্রিয়ভাবে বিষয়টা বিবেচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী যদি উদ্যোগ নেন যে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে পুলিশের অভিযান হবে। মাননীয় স্পিকার, এ ব্যাপারে আমি দৃষ্টি আকর্ষণ করছি। নির্বাচনের আগে তানোরের একটা গ্রামে একই পরিবারে তার পিতাকে মারা হয়েছে, তার সন্তানকে মারা হয়েছে এবং ওই ছেলের মাকেও মারা হয়েছে। 3 জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলো, সেখানে মামলা দায়ের করা হয়েছিল। এ পর্যন্ত যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তারও করা হয়নি এবং তারা এখনও ঘুরে বেড়াচ্ছে। অথচ ওই এলাকায় মানে যে পরিবেশ হওয়া উচিত ছিল পুলিশের অভিযান চালাইলে সেটা করা হয়নি। এজন্য আমি আমার শুধু একটা এলাকা না, বিভিন্ন জায়গায় এই ধরনের আছে। তো যদি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং প্রধানমন্ত্রী এখানে উপস্থিত আছেন, তিনি যদি দেশের আইন শৃঙ্খলা ইত্যাদি বৃদ্ধি করতে চান এবং বিশেষ করে যারা চাঁদাবাজ, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে সবাইকে অ্যাক্টিভলি ধরার যদি নির্দেশ দেন, আমি আশা করি বাংলাদেশ। মাননীয় সদস্য মোহাম্মদ শামীম কায়সার, গাইবান্ধা 4। স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় তথ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী মহোদয়দেরকে একটা জিনিস খুব স্পষ্টভাবে বলতে চাই। ফ্যাক্ট এবং ন্যারেটিভের মধ্যে অনেক অসঙ্গতি আছে মাননীয় স্পিকার। বর্তমান যে জেনারেশনটা চলছে, আমাদের ফ্যাক্ট এবং ন্যারেটিভের কানেক্টিভিটি দরকার মাননীয় স্পিকার। উদ্দেশ্যমূলকভাবে অসঙ্গতি আছে মাননীয় স্পিকার। দেখুন বিষয়টা কীরকম, আমরা ইশতেহার বাস্তবায়ন করব আর বাজারে ন্যারেটিভ আছে যে এর জন্যই কি আমরা যুদ্ধ করেছি, আন্দোলন করেছি। মাননীয় স্পিকার, এই মহান সংসদে মাথার উপর বিসমিল্লাহ, দুয়ারে দুয়ারে সর্বশক্তিমান আল্লাহ, এখানে এতগুলো দাড়ি টুপির মধ্যে আমাদের এখানে আলাদা করে বারবার ধন্যবাদ আসার কথা ছিল। এটা অনেক বড় একটা ঘটনা মাননীয় স্পিকার বাংলাদেশের ইতিহাসে। মাননীয় স্পিকার, ফ্যাক্ট এবং ন্যারেটিভের মধ্যে যদি যোগ সাজস না করা যায় অনেক সমস্যা মাননীয় স্পিকার। এই জেনারেশনকে বোঝানো হচ্ছে ভুল মাননীয় স্পিকার। দেখুন মাননীয় স্পিকার, জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা
অক্ষরে অক্ষরে পালনের জন্য দাঁড়িয়ে আছি, অথচ এই অবৈধ আরোপিত আদেশ নিয়ে সারাক্ষণ কথা হচ্ছে মাননীয় স্পিকার বাজারে বাজারে। সেই তারা ভরা রাতে আমরা অনেক চেষ্টা করেও পারিনি বোঝাতে। এই জুলাই সনদের কথা অনেক বিতর্ক হয়েছে মাননীয় স্পিকার, ওনারা বলে গেছেন শুধু এই অবৈধ আরোপিত আদেশের কথা। সেদিন রাতে আসলেই তারা ছিল মাননীয় স্পিকার, পরের দিন ওয়াকআউটের পরে দেখলাম যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাননীয় স্পিকার, রাষ্ট্র কি কথা বলে? রাষ্ট্র কি সিজদা দেয়? তাহলে রাষ্ট্রভাষা কি আর রাষ্ট্র ধর্ম কি? মাননীয় স্পিকার, অধিকাংশরা যেটা করে সেটাই হলো রাষ্ট্রভাষা। এই কারণে অন্য ভাষা অন্য ধর্মকে খাটো করা হয় না মাননীয় স্পিকার। গোলা ভরা ধান থাকলে পাতানকে যেমন অস্বীকার করা হয় না, ঝোলা ভরা রাজাকার থাকলেই দু একজন মুক্তিযোদ্ধাকে অস্বীকার করা হয় না মাননীয় স্পিকার। শৈবাল দিঘিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির, তেলা পোকারও পাখা আছে হোক সে বধির, মরিবার আগে করিতে চায় কিচির মিচির। মাননীয় স্পিকার, সবাইকে ফ্যাক্ট এবং ন্যারেটিভকে কানেক্ট করে সবাইকে বুঝাতে হবে মাননীয় স্পিকার, তা না হলে ঘটনা কি? এই যে মাননীয় স্পিকার, সংসদ ক্যাফেটেরিয়াতে খেতে গিয়েছি, খাবার তুলছি, একজন সম্মানিত ওয়েটার এসে বলছেন যে ওই পাশে বিরোধী দলের জন্য ফ্রি খাবারের ব্যবস্থা আছে। চেহারা দেখলে যে বিরোধী দল বোঝা। মোহাম্মদ মাহবুবুল আলম, কুড়িগ্রাম ৩। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমার নির্বাচনী আসনের জনগণকে। মাননীয় স্পিকার, আমার যে নির্বাচনী আসন সেখানে প্রায় 5 লক্ষ মানুষের বসবাস, দুদিকে দুটি নদী প্রবাহিত এবং দুটো নদীর দুই ধারে দুটি চর ইউনিয়ন এবং 6টি আংশিক চর ইউনিয়ন নিয়ে গঠিত। মাননীয় স্পিকার, এই চর ইউনিয়নগুলোতে এবং চর অঞ্চলগুলোর মধ্যে চলাচলের মধ্যে যেমন রাস্তা একেবারেই নেই, তেমনি পৌরসভা সহ বাকি যে ইউনিয়নগুলি আছে মাননীয় স্পিকার, এখানে 1170 কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র 270 কিলোমিটার পাকা রাস্তা। যে 270 কিলোমিটার পাকা রাস্তা মাননীয় স্পিকার, এগুলো আবার এখন চলাচলের অনেকটা অনুপযোগী। এজন্য মাননীয় স্পিকার, স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের প্রতি আমার বিশেষ অনুরোধ, উনি যদি একটি বিশেষ দৃষ্টি দেন, যেখানে মাত্র 21% রাস্তা পাকা, এখনও 79% রাস্তা হলো কাঁচা এবং চলাচল অনুপযোগী। সাথে সাথে মাননীয় স্পিকার, গত ইন্টারিম সময়ে বাংলাদেশের স্বল্পোন্নত 10টি থানার গ্রামীণ অবকাঠামো বিনির্মাণের জন্য একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল। এই প্রজেক্টে সৌভাগ্যক্রমে আমাদের উলিপুর থানাটি অনুন্নত হওয়ার কারণে 103 কোটি টাকার একটা বরাদ্দ পেয়েছিল। আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, এই 103 কোটি টাকার অনুকূলে আমাদের থানা থেকে আমরা 70 কিলোমিটার রাস্তা পাকা হওয়ার জন্য আমরা মন্ত্রণালয়ে জমা দিয়েছি। আমি বিনীতভাবে অনুরোধ করব, যদি স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় যদি এটি পাশ করে দেয়, তাহলে অন্তত আমাদের যেমন 70 কিলোমিটার রাস্তা পাকা হবে, তেমনি আমাদের যে অন্যান্য কাঁচা রাস্তাগুলি আছে অথবা যে পাকা রাস্তাগুলি চলাচল অনুপযোগী আছে, এই রাস্তাগুলো মেরামতের জন্য যদি ওনারা বিশেষ উদ্যোগ গ্রহণ করে, তাহলে আমাদের এলাকার মানুষ উপকৃত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। মাননীয় সদস্য শামীম কায়সার একটু আগে বক্তব্য রাখলেন, আমি কি ঠিক বুঝতে পারলাম কিনা, এই সংসদের ক্যান্টিনে কি বিরোধী দলের সদস্যদেরকে ফ্রি খাওয়ানো হয়? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একদিন তাদের সম্ভবত একটা ফিস্টের ব্যবস্থা ছিল, তো আমি যখন খাবার নিতে গিয়েছি মাননীয় স্পিকার, তখন আমাকে একজন সম্মানিত ওয়েটার এসে বলছেন যে ওই পাশে খাবারের ব্যবস্থা করা আছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, ফ্যাক্ট এবং ন্যারেটিভের কানেক্টিভিটি না থাকলে পারসেপশন তৈরি হয়। এই পারসেপশনটা ভুল দিকে না যায়, এই জন্য মাননীয় স্পিকার আমাদের। কাজী রফিকুল ইসলাম, বগুড়া 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনী বিষয় বগুড়া থেকে সারিয়াকান্দি যে রাস্তা, এই রাস্তাটি অত্যন্ত যানজট নিরসনকল্পে এই রাস্তাটি দ্রুত 4 লেনে উন্নতি করে সারিয়াকান্দিতে একটি বাইপাস নির্মাণের জন্য আমি 71 এই সংসদে জনগুরুত্বপূর্ণ বিধায়ক উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, বগুড়া থেকে গাবতলী হয়ে সারিয়াকান্দি পর্যন্ত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে এই সড়কটি শুধু বগুড়া জেলার জন্যই নয়, সমগ্র উত্তরবঙ্গের মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে সারিয়াকান্দি অঞ্চলের পাশ দিয়ে প্রবাহিত যমুনা নদীকে কেন্দ্র করে একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। প্রতিদিন অসংখ্য পর্যটক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এই এলাকায় ভিড় জমায়। পাশাপাশি এই পর্যটনকে ঘিরে সারিয়াকান্দি উপজেলায় একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠেছে। পার্শ্ববর্তী জামালপুর জেলা অসংখ্য ব্যবসায়ী ও সাধারণ মানুষ প্রতিনিয়ত এই এলাকার
ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যাতায়াত করে থাকেন। ফলে এই অঞ্চলটি এখন পর্যটন ও ব্যবসার একটা সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। এতে সড়কটির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে এবং প্রায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে, যার ফলে সারিয়াকান্দি উপজেলার সাধারণ মানুষ প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছে। সড়কটির বর্তমান অবস্থা ও প্রস্তুত যানবাহনের চাপের তুলনায় একেবারে অপ্রতুল। এর ফলে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে এবং জনগণের মূল্যবান সময় অপচয় হচ্ছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি এই সংসদে এই বগুড়া থেকে গাবতলী হয়ে সারিয়াকান্দি রাস্তাটি 4 লেন করে গাবতলী এবং সারিয়াকান্দিতে 2টি বাইপাস নির্মাণের জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। একজন মাননীয় সদস্য আমাকে একটি চিঠি পাঠিয়েছেন। তিনি বলেছেন যে প্রতিদিনই এলাকার সমস্যা নিয়ে 71 বিডিতে প্রশ্ন করছি, সুযোগ পাচ্ছি না, এলাকায় আমার খুবই বদনাম হচ্ছে। আজও আমার নাম আছে, তো অনেক সিরিয়াল ব্রেক করে তাকে একটা সুযোগ দিতে চাই যাতে তার সুনাম তিনি পুনরুদ্ধার করতে পারেন। সাইফুল আলম, ঢাকা 12। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একই সাথে আমার এই সংসদের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি, তারা খুশি হয়েছেন। তো মাননীয় স্পিকার, আমি আসলে 3টি সমস্যার কথা বলেছিলাম। আমি জানি যে ঢাকা শহরে যারা বাস করেন এই চারটা সমস্যা, আমি সংক্ষেপে হেডিং বলবো, সবাই বুঝতে পারবেন। একটা হলো জলবদ্ধতা। ঢাকা শহরের সমস্ত ন্যাচারাল ক্যানেলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে আমার ঢাকা 12 এলাকা সহ বিভিন্ন এলাকায় জলবদ্ধতা। সামনে বর্ষা আসছে, জায়গায় জায়গায় হাঁটু পানি। মাননীয় স্পিকার, 27 নম্বরেও পানি জমে, এই বিজয় সরণিতেও পানি জমে। তেমনি বসুন্ধরার যে সামনের পান্থপথ, এই পান্থপথের উত্তর পাশে একটা ক্যানেল ছিল ন্যাচারাল, এটা বন্ধ করে দিয়ে এখানে মার্কেট করা হয়েছে, যার ফলে পান্থপথের উত্তর দিকের যে এরিয়াটা আবাসিক এলাকায়, এখানে বর্ষাকালে হাঁটু পানি জমে যায়। আমাদের আরও এলাকায় আমি এই জলবদ্ধতা দূর করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় কথা হল বিশুদ্ধ পানি। ওয়াসার পানি দুর্গন্ধময়, ওয়াসার পানিতে পোকা থাকে, লোকেরা ওয়াসার পানি খেতে পারে না। এ ব্যাপারে মাননীয় মন্ত্রীকে আমি বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। 3 নম্বর কথা হলো, আমি শেষ করে ফেলেছি, 3 নম্বর কথা হলো বর্জ্য ব্যবস্থাপনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অনেক দিন বাইরে ছিলেন, আমিও সেখানে ছিলাম, কিন্তু আমার সাথে দেখা হয় নাই। মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি। মাননীয় সদস্য, আপনাকে সুযোগ দেওয়া, সবাই বলছে সুযোগ দেওয়া উচিত না। 1 সেকেন্ডে বলতে পারবেন? গো হেড। পরীক্ষা দেই, পাশ করি কিনা পরীক্ষা দেই। শেষ করেন। বর্জ্য ব্যবস্থাপনা ভালো করা উচিত। আর গ্যাসের সমস্যা, ঢাকা শহর ভুগতেছে, অনেক পুরাতন 40-50 বছরের গ্যাস লাইন, 30 সেকেন্ড করা দরকার। তা আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর আমি সাহায্য চাচ্ছি যে দ্যাট শুড বি এ গুড বর্জ্য ব্যবস্থাপনা। ঢাকা সিটির নোংরা উন্মুক্ত বর্জ্য ব্যবস্থাপনা, জায়গায় জায়গার ভাগাড় স্থাপন করা হয়েছে, গন্ধ বেরোচ্ছে, এগুলো শেষ করা দরকার। থ্যাংক ইউ। গ্যাসের লাইন। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71 আওতায় প্রাপ্ত নোটিশ সময়ের উপরে 2 মিনিট বক্তব্য রাখার এই পর্ব শেষ হলো। মাইক দেন, ওনাকে মাইক দেন। আসছে না আমি জানি না, এখানে কি হলে আসবে সেটা আমার জানা নেই। আর আপনি যখন স্পিকার, আমার অনেক আশা ছিল যে আমি চান্স পাবো,
কারণ আমার যিনি অভিভাবক ছিলেন শিক্ষায়, আপনার সহধর্মিনী, উনি থাকলে আপনার বিষয় হয়তো আমি বিচার দিতে পারতাম ওনার কাছে। এখন যেহেতু উনি নাই, সেই সুযোগ নাই। কিন্তু আমি যে বিষয়গুলি বলতে চাচ্ছি মাননীয় স্পিকার, খুবই গুরুত্বপূর্ণ। এনটিআরসি নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় সারা দেশের শিক্ষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আরেকটি বিষয় হলো শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের কমিটি দিচ্ছে না। বিগত সরকারও কমিটি দেয়নি, এখন আমরা এসেও সেই কমিটি কেন দিতে পারছি না? মাননীয় সদস্য নোটিশ দেন, আমরা নোটিশ আমি দিয়েছি নোটিশ দেন। মাননীয় স্পিকার, আমি প্রতিদিনই নোটিশ দেই। এখন এনটিআরসির বিষয়টি এখানে মাননীয় সাবেক মন্ত্রী ডক্টর উসমান ফারুক সাহেব আছেন, আব্দুল সালাম পিন্টু সাহেব আছেন। এনটিআরসি গঠন করা হয়েছিল, এটার অর্থ হলো ন্যাশনাল টিচার্স রিক্রুটমেন্ট সার্টিফিকেট অথরিটি। শিক্ষক নিবন্ধন দিবে, সেই শিক্ষক নিবন্ধন না দিয়ে এখন এনটিআরসিতে যারা বসে আছে তারা আওয়ামী লীগের লোক। সেই ফ্যাসিস্টদেরকে সেখানে বসিয়ে রেখে আপনি কিভাবে শিক্ষক নিয়োগ দিবেন? এখানে জামাত শিবিরের এই কোনো শিক্ষক ওই সময় নিয়োগ দেওয়া হয় নাই, তারা জামাত শিবির করে, তারা বিএনপি করে। সমস্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকরা জামাতের আওয়ামী লীগের। ধন্যবাদ। এবং সেখানে আমাদের কোনো লোক নাই। এই বিষয়ে কথা বলতে চাই। ধন্যবাদ মাননীয় সদস্য। আজকে আপনার সিরিয়াল ছিল অনেক দূরে, 14 নম্বরে না 52 নম্বরে ছিল আপনার সিরিয়াল। এনিওয়ে আপনি চেষ্টা করেন, ভবিষ্যতে তুলতে পারবেন। আমি তো বাঁ দিকে বেশি নজর দেই। আপনি হাউসে ছিলেন না। আবার নেক্সট টাইম পরবর্তীতে সুযোগ পাবেন, ধৈর্য ধরুন। দিনের কার্যসূচি অনুযায়ী সংসদের কার্যপ্রণালী বিধি 71 অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের গৃহীত নোটিশ সমূহের উপর আলোচনা। প্রথমে আমি শেরপুর 2 থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি কার্যপ্রণালী বিধি 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করছি। উত্থাপনীয় বিষয়, শেরপুর জেলা ও এর পার্শ্ববর্তী সীমান্ত এলাকা সহ সকল গারো পাহাড় অঞ্চলে বন্য হাতির উপদ্রব রোধে এবং মানব হাতি সহ অবস্থান নিশ্চিতকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণের নিমিত্তে একটি উচ্চ পর্যায়ের বাস্তবায়ন কমিটি গঠন প্রসঙ্গে আমার নির্বাচনী এলাকার মধ্যে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বনাঞ্চল সহ উত্তর পূর্বাঞ্চলের ঝিনাইগাতি ও হালুয়াঘাটের সমগ্র এলাকায় সারা বছর বন্য হাতির আক্রমণ ও চলাচল ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। ফলে প্রায় প্রতিদিনই স্থানীয়দের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি সহ প্রায় সারা বছরই বন্য হাতির আক্রমণে মানুষ নিহত অথবা আহত হচ্ছে এবং বসতবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হচ্ছে। এমত অবস্থায় স্থানীয় জনগণ নিজেদের জীবন ও সম্পদ রক্ষার্থে বৈদ্যুতিক ফাঁদ সহ নানান বিস্ফোরক জাতীয় পদার্থের ব্যবহার করতে বাধ্য হয়। ফলে দুর্ঘটনাবশত মানুষ এবং হাতিসহ অন্যান্য বন্যপ্রাণীরা প্রাণ হারাচ্ছে। এই মানব হাতি সংঘাত একটি অত্যন্ত উদ্বেগজনক ও দৈনন্দিন সমস্যা হিসাবে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। মানব হাতি সহ অন্যান্য বিপন্ন প্রাণী সম্পদের সহ অবস্থান নিশ্চিতকরণে এবং এলাকাবাসীকে বন্য হাতির উপদ্রব হতে রক্ষার জন্য বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে সংশ্লিষ্ট বিভাগসমূহের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের বাস্তবায়ন কমিটি গঠন করত জরুরি ভিত্তিতে নিম্নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ রইল। 1. মানব হাতি সংঘাতপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে স্থায়ী সমাধানের পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন, যেমন কাঁটাযুক্ত গাছের বনায়ন ও গাছে মৌমাছির চাষের মাধ্যমে হাতি ও মানুষের জন্য নিরাপদ করিডোর তৈরি করা দরকার। 2.
বিচরণের জন্য হাতির নিরাপদ করিডোর সহ আবাসস্থল, অস্থায়ী বিশ্রামাগার, কাদাযুক্ত পুকুর, মিঠা পানির জলাশয় স্থাপন ও সংস্কারের প্রকল্প ও উন্নয়নের প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করা প্রয়োজন। 3. হাতির খাবারের চাহিদা মেটানোর জন্য ভেষজের বনায়ন ও মৌসুমী চাষাবাদের প্রকল্পের বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। 4. সীমান্তবর্তী এলাকায় ওয়াচ টাওয়ার, সোলার লাইট, সাইরেন সিস্টেম ও প্রশিক্ষিত রেসপন্স টিমের গঠনকরণ। 5. স্থানীয়দের সম্পৃক্ত করে কমিউনিটি বেসড মনিটরিং টিম গঠনকরণ। 6. আন্তর্জাতিক মানের পর্যটনের সম্ভাবনা বিবেচনায় ইকো ট্যুরিজমের উদ্যোগের গ্রহণের সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি স্থানীয় অর্থনীতি সমৃদ্ধিকরণ এবং নতুন কর্মসংস্থানের সৃষ্টি করা একান্ত অপরিহার্য। 7. বিপন্ন প্রাণী সম্পদ রক্ষার্থে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। 8. সর্বোপরি বন্য হাতিসহ বিপন্ন প্রাণী সম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে অত্র অঞ্চলকে সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করা একান্ত জরুরি হয়ে পড়েছে। এমতাবস্থায় উপরোক্ত বিষয়াবলীর বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের বিশেষ মনোযোগ আকর্ষণ করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব আব্দুল্লাহ আল মিন্টুকে এ বিষয়ে সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যের এই নোটিশটিতে কিন্তু অনেকগুলা প্রশ্ন জড়িত। আমি একে একে উত্তর দিচ্ছি, তারপরে যখন আপনি বলবেন তখন সেটাকে পঠিত বলে গণ্য হবে। শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বন অঞ্চল সহ উত্তর পূর্ব অঞ্চলে ঝিনাইগাতি ও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায় সারা বছর বন্য হাতির চলাচল ব্যাপকভাবে এবং দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। মানুষ হাতি দ্বন্দ্ব নিরসন, সহাবস্থান ও সংরক্ষণের লক্ষ্যে মন্ত্রণালয় কর্তৃক বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা এবং জামালপুর জেলার হাতি অধ্যুষিত গারো পাহাড় এলাকায় পরিবেশ সহনশীল বন পুনরুদ্ধারের লক্ষ্যে বিশেষায়িত 7 সদস্য বিশিষ্ট কারিগরি কমিটি এবং মানুষ ও বন্য হাতি দ্বন্দ্ব নিরসনের বিষয় সম্পর্কে অধিকতর ধারণা লাভ, বন বিভাগের আওতাধীন সীমান্তবর্তী এলাকায় সৌর বিদ্যুৎ পরিচালিত ফেন্সিং তৈরি সহ সম্ভাব্য অন্যান্য করণীয় সম্পর্কে নিশ্চিত হওয়ার লক্ষ্যে 6 সদস্য বিশিষ্ট কারিগরি কমিটি গঠন করা হয়েছে। মানুষ হাতি দ্বন্দ্ব নিরসন, সহাবস্থান এবং সংরক্ষণের লক্ষ্যে বন অধিদপ্তর কর্তৃক 2টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের কার্যক্রমের মধ্যে নিম্নবর্ণিত পদক্ষেপসমূহ অন্তর্ভুক্ত আছে। 1. মানব হাতি সংঘাতপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু অভিযোজন, বাংলাদেশের বনাঞ্চলে বিভিন্ন বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী সংরক্ষণ, রিইন্ট্রোডাকশন ও হাতি ও মানুষ দ্বন্দ্ব নিরসন প্রকল্প। খ. হাতি সংরক্ষণ শীর্ষক প্রকল্প, যা বর্তমানে গ্রহণ করা হয়েছে। 2. বাংলাদেশের বন অঞ্চলে বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী সংরক্ষণ, রিইন্ট্রোডাকশন ও হাতি মানুষ দ্বন্দ্ব নিরসন প্রকল্পের মাধ্যমে হাতির আবাসস্থল সংরক্ষণ করা হচ্ছে এবং হাতি সংরক্ষণ শীর্ষক প্রকল্পের মাধ্যমে হাতি চলাচলের জন্য নিরাপদ করিডোর, হাতির আবাসস্থল সংরক্ষণ ও উন্নয়নের কাজ বর্তমানে চলমান আছে। মাননীয় মন্ত্রী, উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য করা যেতে পারে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কেও ধন্যবাদ।
মাননীয় স্পিকার, বর্তমানে বাংলাদেশে সর্বমোট 25টি অভয়ারণ্য বা সংরক্ষিত এলাকা বিদ্যমান। তন্মধ্যে গত 2015 সালে তৎকালীন সরকার 6টিকে বন্য হাতির জন্য সংরক্ষিত এলাকা বা অভয়ারণ্য হিসাবে ঘোষণা দেয় এবং বন্য হাতির চলাচলের জন্য ছোট বড় মিলিয়ে সর্বমোট 12টি করিডোর চিহ্নিত করা হয়, যার প্রায় সবই চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় অবস্থিত। আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে নালিতাবাড়ি, ঝিনাইগাতি এইদিকে এই ধরনের প্রোগ্রাম কোনো হাতে নেওয়া হয়নি। তবে নালিতাবাড়ির মধুটিলা ইকো পার্ক, ঝিনাইগাতির গজনী অবকাশ ও হালুয়াঘাটের গবরাখালী পর্যটন কেন্দ্র সহ বেশ কিছু ইকো পার্ক ও পর্যটন কেন্দ্র থাকা সত্ত্বেও সামান্য পরিচর্যা বা সংস্কারের অভাবে অত্র অঞ্চলটি বিপুল সম্ভাবনার অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টি থেকে বঞ্চিত হচ্ছে। এই সীমান্তবর্তী উত্তর পূর্বাঞ্চলে বন্য হাতি সহ বিপুল পরিমাণ বিপন্ন প্রজাতির প্রাণীর বিচরণ রয়েছে। মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখজনক যে স্থানীয়দের সচেতনতার অভাবে এশীয় হাতি সহ বিভিন্ন প্রাণী মাননীয় সদস্য একটা প্রশ্ন প্রশ্ন করুন। জি 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 শেষ হয়ে গেছে মাননীয় স্পিকার, আমি প্রশ্ন করছি। স্থানীয়দের সচেতনতার অভাবে এশীয় হাতি সহ বিভিন্ন প্রাণী বিলীনের পথে, এমনকি আমাদের আদিবাসীরাও বিলীনের পথে, বিশেষ করে আমাদের এলাকায়। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, এই যে অর্থনৈতিক পর্যটনের সম্ভাবনায় ভরপুর আমাদের এই অঞ্চল রক্ষার্থে অতিথি পাখি, বন্য হাতি, বিপন্ন প্রাণী এবং আদিবাসীদের বিলীন রোধে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং অত্র অঞ্চলকে একটি সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার মূল উত্তরে বলেছিলাম যে কোন কোন অঞ্চলকে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হবে সে লক্ষ্যে 7 সদস্য বিশিষ্ট একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। তাছাড়া চট্টগ্রাম বিভাগের অভ্যন্তরে মানুষ হাতি সংঘাতপ্রবণ যে এলাকাসমূহ, যেমন চট্টগ্রাম জেলার আনোয়ারা, কর্ণফুলী, পটিয়া, বাঁশখালী, লোহাগড়া, সাতকানিয়া, চন্দনাইশ ইত্যাদি এলাকাতেও একই ধরনের সমস্যা। অতএব আমি মাননীয় সংসদ সদস্যকে বলতে চাই যে ইনশাল্লাহ যখন কারিগরি কমিটি আমাদেরকে যে রিপোর্ট প্রদান করবে, তখন ওনার যে এরিয়া ময়মনসিংহের যে নালিতাবাড়ি এবং শেরপুর এলাকা সেটাও অন্তর্ভুক্ত করা হবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। পরেরটা কই? আমি এখন সিরাজগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আইনুল হককে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। উত্থাপন বিষয়, ইউনিয়ন ভূমি অফিসে নামজারির ক্ষেত্রে দালালদের দৌরাত্ম্য সাধারণ লোক হয়রানির প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমাদের দেশে জমি বেচাকেনার ক্ষেত্রে নামজারি করার প্রয়োজনীয়তা রয়েছে। এসব ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ইউনিয়ন ভূমি অফিস ও এসিল্যান্ড অফিসে এক শ্রেণীর দালালের দৌরাত্ম্য সাধারণ মানুষ হয়রানির শিকার এবং অতিরিক্ত টাকার বিনিময়ে হয়ে থাকে। অনলাইন ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম সহজীকরণের উদ্দেশ্যে পরিচালিত হওয়ার কথা থাকলেও দালালদের কারণে ভূমি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এসবের অন্তরালে রয়েছে ভূমি অফিসের কিছু কিছু অসাধু কর্মচারী সরকার কর্তৃক নির্ধারিত ফি এর মাধ্যমে নামজারি করা সম্ভব হয় না। বাস্তবে প্রতিটি নামজারি করতে 10 থেকে 25,000 টাকা, 30,000 টাকা নেওয়া হয়। অনেক জমির মালিক
নিজের জমির কাগজপত্র নিয়ে গেলে এই কাগজ নেই সেই কাগজ নেই বলে দিনের পর দিন ঘুরে ঘুরে দালালদের খপ্পরে পড়তে বাধ্য হয়। দেশের সর্বস্তরের জনগণের কথা বিবেচনা করে এ ধরনের সেবামূলক ভূমি অফিসে বিশেষ অভিযান করে হয়রানি কার্যক্রম বন্ধের ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি। অতএব মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং অগ্রাধিকার ভিত্তিতে ইউনিয়ন ভূমি অফিস ও এসিল্যান্ড অফিসে দালালের দৌরাত্ম্য রোধকল্পে বিশেষ অভিযান পরিচালনা করা, সাধারণ মানুষের হয়রানি বন্ধের প্রয়োজনীয় কার্যক্রম ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনুকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, জনবান্ধব ও হয়রানি মুক্ত ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রম চলমান রয়েছে। স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থার মাধ্যমে ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় কর্তৃক নিম্নবর্ণিত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। শতভাগ ডিজিটাল নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর, কর্মকর্তাদের উপস্থিতি জবাবদিহিতা, সারপ্রাইজ ভিজিট, বিভাগীয় ব্যবস্থা, ভূমি সেবা হটলাইন, ভূমি সেবা সহায়তা কেন্দ্র, ডিজিটালাইজড ভূমি রেকর্ড ও ম্যাপ, নাগরিক সেবা কেন্দ্র, ই পর্চা, ভূমি অ্যাপ, ভূমি সেবা সহায়তা কেন্দ্র, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনার সিস্টেম। মাননীয় স্পিকার, ভূমি মন্ত্রণালয় এই 2 মাসের কার্যক্রমে আমরা অতীতের অনেক কিছু থেকে ভূমি মন্ত্রণালয়কে জনগণের জনবান্ধব করার জন্য এবং দুর্নীতিমুক্ত করার জন্য ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছি। আমরা দালালদের হস্তক্ষেপ বন্ধের লক্ষ্যে ইনাম জারি করতে বাধ্যতামূলক করা হয়েছে। এখন সেবা গ্রহীতাদের অনলাইন আবেদনে বাধ্যতামূলক করা হয়েছে। আবেদনের প্রতিটি ধাপে যেমন নোটিশ জারি, শুনানি, অনুমোদন SMS এর মাধ্যমে আবেদনকারীকে জানানো হয়, যাতে মাঝপথে কেউ অবৈধ সুবিধা নিতে না পারে। অনলাইন ভূমি উন্নয়ন ইউনিয়ন ভূমি অফিসের নগদ টাকা লেনদেনের সুযোগ বন্ধ করতেই অনলাইন ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করা হয়েছে। এখন নাগরিকগণ তাদের NID ব্যবহার করে বিকাশ, নগদ, রকেট ও অন্যান্য অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি সরকারি কোষাগারে ভূমি উন্নয়ন কর জমা দিতে পারছেন। কর্মকর্তাদের উপস্থিতি ও জবাবদিহিতার জন্য মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কর্মস্থলে নিয়মিত উপস্থিত নিশ্চিত মন্ত্রণালয় থেকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় ডেপুটি স্পিকার আমাদের ভূমি প্রতিমন্ত্রী থাকাকালে তিনি এবং আমরা সবসময় গোটা দেশে বিভিন্ন সেন্সিটিভ জায়গায় আমরা প্রদক্ষিণ করে আসছি, এখনও চলমান। আমরা আশা করছি মাননীয় সংসদ সদস্য যে বক্তব্য আমাদের সামনে তুলে ধরেছেন, আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা আরও জনকল্যাণমুখী ভূমি ব্যবস্থা সুনিশ্চিত করতে পারব। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য আব্দুল হান্নান মাসুদ, আপনি কি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি? ফ্লোর ক্রসিং ইজ নট অ্যালাউড এট দিস স্টেজ। মাননীয় সদস্য মোহাম্মদ আইনুল হক, আপনি এই বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রস্তুত রাখছি এসিল্যান্ড অফিস এবং ভূমি অফিস এখানে দুর্নীতিমুক্ত দেখতে চাই এবং সাধারণ মানুষ যাতে দিনের পর দিন না ঘুরে এই নামজারি পিছিয়ে ঘুরতে ঘুরতে মানুষের অর্থ ক্ষতি হয়,
যাতে আর না ঘুরতে হয়, সেই ব্যবস্থা আমি মাননীয় মন্ত্রীর কাছে চাই। আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব হান্নান সাহেব উনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি এবং তিনি মানুষের সকল অসুবিধাগুলি তিনি সবসময় আমাদেরকে জানান। আমি আশা করব মাননীয় সকল সংসদ সদস্য এই বিষয়গুলি আপনাদের কাছে অবশ্যই সর্বস্তরের জনসাধারণ বলেন। আপনারা আমাদের যে ভূমি মন্ত্রণালয়ের আমাদের কল সেন্টার 16122 এবং সেই সঙ্গে ওয়ান স্টপ সার্ভিস আমাদের আছে ভূমি আমাদের ভবনে। আমাদের সেই সঙ্গে জনগণ যেন ভোগান্তি যেন না হয় তার জন্য আমাদের তথ্য পরামর্শ আমাদের কেন্দ্র আছে। আমি আশা করব যে আপনারা এই বিষয়ে সবাই উদ্যোগ নিলে আমাদের জনগণের আরও সুযোগ ভূমি বিষয়ে সুনিশ্চিত করা, দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তী নোটিশটি দিয়েছিলেন মোহাম্মদ আখতারুজ্জামান, ময়মনসিংহ 10, কিন্তু এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উত্তর দিয়েছেন সার ডিলারদের ব্যাপারে। আপনি কি উত্থাপন করতে চান? প্রয়োজন আছে? আচ্ছা, সংক্ষিপ্তভাবে উত্থাপন করেন। জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি যে নোটিশটি দিয়েছিলাম ফেসিস্ট আমলে সারের ডিলারশিপ বাতিল প্রসঙ্গে, এই নোটিশটি এই মহান সংসদের 300 সদস্যের এই নোটিশ বলে আমি মনে করি। সবাই ইতিমধ্যে এই নোটিশটির বিষয়ে মাননীয় চিফ হুইপ, মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে একটি বিবৃতি দিয়ে মাননীয় সদস্য, মাননীয় কৃষিমন্ত্রী কি আছেন? আচ্ছা, উত্তর দিতে পারেন, সংক্ষেপে বলেন। এ ব্যাপারটা নিষ্পত্তি হয়ে গিয়েছে। স্যার, উত্তর দেওয়ার কিছু না, এখানে সবাই সচেতন মানুষ, জনগণের প্রতিনিধি। আমার এই প্রশ্নটা আগে উঠেছে, মাননীয় প্রধানমন্ত্রী অ্যান্সার দিয়েছে, উত্তর আমার একটাই, চামচদার কে লিয়ে ইশারায় কাপি। ধন্যবাদ। মাননীয়, আপনি শেষ করেছেন মাননীয় মন্ত্রী? হ্যাভ ইউ ফিনিশড? আমরা যে নিয়মটা বর্তমানে যেটা করেছে, যে নিয়মে নতুন নিয়োগ দেওয়া হয়েছে, এটার ভিতরে প্রত্যেকটা কমিটিতে ওই এলাকার মাননীয় সংসদ সদস্যকে ওই কমিটির উপদেষ্টা রাখা হয়েছে। আগে যেটা ছিল কোনো ইউনিয়নে একজন, কোনো ইউনিয়নে 2 জন। সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল মাননীয় স্পিকার, এক ইউনিয়নের সারের ডিলার, ওর বাড়ি 2 উপজেলা পড়ে। ওই উপজেলা তো না, কিন্তু নতুন যে নিয়ম করা হয়েছে ওই নিয়মে যেই ইউনিয়নের ডিলার জন্য অ্যাপ্লাই করবে তাকে অবশ্যই ওই ইউনিয়নের অধিবাসী হতে হবে এবং ওই ওয়ার্ডের ফার্স্ট প্রায়োরিটি ওই ওয়ার্ডের বাসিন্দা হতে হবে এবং ওই প্রতিটা 3টা ওয়ার্ড মিলে একটা ব্লক, ওই ব্লকের লোকেরই ডিলারশিপের জন্য অ্যাপ্লাই করার বৈধ অধিকার আছে মাননীয় স্পিকার। এবং ওই যেটা আছে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আচ্ছা, একটা প্রশ্ন করতে পারেন, একটা প্রশ্ন করেন, মাইক দেন। মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলার পরে আমি এই নোটিশ সম্পর্কে কোনো কথা বলার প্রয়োজন মনে করছিলাম না, কিন্তু মাননীয় মন্ত্রীর বিবৃতির পরে আমার কিছু কথা এখানে আমি জাস্ট 30 সেকেন্ড একটা জিনিস বলি। মাননীয় স্পিকার, আমি কৃষকের সন্তান। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আরেক জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখেছি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেরকমভাবে হাতাকাটা গেঞ্জি পরে সেই কৃষকের কাছে ছুটে গিয়েছিলেন, ঠিক মাননীয় প্রধানমন্ত্রী ঠিক তেমনিভাবে কৃষকের কাছে খাল খনন করতে সেই কাদামাখা টি শার্ট এবং প্যান্টের মাধ্যমে বাংলাদেশের কৃষকরা আশায় বুক বেঁধেছে। এই মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে কৃষকরা স্বয়ংসম্পূর্ণ হবে, তারা ন্যায্য মূল্যে সার পাবে, বিপণন ব্যবস্থা সঠিক বিপণন ব্যবস্থা ফিরে পাবে। সেই ফ্যাসিস্টদের আমলে যেসব আমরা দেখেছি যেসব সারের ডিলাররা এক ইউনিয়নে 3 জন, তাদের বাড়ি একজনের বাড়ি ধরেন এক ইউনিয়নে অন্য ইউনিয়নে, তারা সঠিকভাবে যদি সেটা পুরো মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাস অনুযায়ী সঠিকভাবে সেটা পর্যালোচনা করে ফ্যাসিস্টদেরকে নতুন ফ্যাসিস্টদের আমলে সারের ডিলার বাতিল করে নতুন করে সারা বাংলাদেশে সারের ডিলার দিতে হবে। তা না হলে আবার এই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কৃষক ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী আজান পড়ে গিয়েছে, দ্রুত একটা প্লিজ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, কিছু বলবেন? সংক্ষেপে বলুন, সংক্ষেপে। মাননীয় মন্ত্রী সংক্ষেপে উত্তর দেন, আজান পড়ে গিয়েছে, বলার কিছু নেই। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।